রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদে, সাথে আছি আমি আকাশ এহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। করোনার কারণে দীর্ঘ 6 মাস পর স্বাভাবিক অবস্থায় ফিরল ট্রেন। আজ থেকে শতভাগ টিকিট বিক্রি শুরু করছে রেল বিভাগ। এর মধ্যে 50% পাওয়া যাচ্ছে কাউন্টার আর 50% অনলাইনে। এদিকে আজ থেকে যাত্রী পরিবহনে উঠে গেছে বিধিনিষেধ। শতভাগ সিটে যাত্রী নিয়ে চলাচল করছে ট্রেন। তবে করোনা সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এদিকে দীর্ঘদিন পর স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি যাত্রীরা। এটা তো আসলে ঠিক হয় না, দেশের যা পরিস্থিতি, করোনা রোগীর সংখ্যা তো আরো বাড়তেছে। এখনো তো মহামারী ওইভাবেই হয় নাই। এই উদ্যোগটা আসলে আরেকটু পরবর্তীতে নেওয়া উচিত ছিল। আগে তো আলাদা আলাদা বই আসছিল, ওটা ভালো আসছিল। এখন আবার একখানো পাশাপাশি এখন মনে করেন জনগণ তো মানে না, বুঝলেন নাই? এখন তো ওই জনগণ আগের সুযোগ চা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আজ থেকে তো শতভাগ সিটে যাত্রী নিয়ে চলাচল করছে ট্রেন। যাত্রীরা কি স্বাস্থ্যবিধি মেনে চলছেন? সরেজমিন ঘুরে আপনি কি দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ আকাশ। আপনি ঠিক আমার পেছনের দিকে দেখলে বুঝতে পারছেন কোনো বিধি নিষেধ তো নেই। তার কারণে কিন্তু যাত্রী যারা আছেন কিন্তু ট্রেনে, তারাও কিন্তু কোনো নিয়ম মানা হচ্ছে না। কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন স্বাস্থ্যবিধি যেখানে মানার কথা রয়েছে, সেখানে কোনো যাত্রী কিন্তু সেভাবে মানা হচ্ছে না। যেমন খুশি তেমনভাবে কিন্তু তারা যাচ্ছে, এমনকি যারা ট্রেন কর্তৃপক্ষ যেমন খুশি তেমনভাবে যাত্রী পরিবহন করা হচ্ছে। তার কারণে কিন্তু আসলে করোনার যে ভয়াবহতা রূপ নিয়েছিল কিন্তু আরও 2 থেকে 3 মাস আগে, কিন্তু সেই ভয়াবহতা রূপ নিতে পারে বলে কিন্তু আসলে চিকিৎসকরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে যারা ট্রেনের টিকিট নিয়ে কিন্তু আসলে সিটে বসেছেন, তারা বলছিলেন কিন্তু অনলাইনে কোনো টিকিট কাটতে হয়নি তাদের। তারা যে প্ল্যাটফর্ম থেকে কিন্তু আসলে টিকিট ক্রয় করেছেন। তাহলে কিন্তু আপনি অবশ্যই বুঝতে পারছেন সকাল থেকে কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু করেছে। যেখানে 50% টিকিট বিক্রি করার কথা রয়েছে, সেখানে কিন্তু আসলে 50% টিকিট কিন্তু তারা বিক্রি করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তেমনিভাবে কিন্তু আসলে ট্রেনের যাত্রী যারা আছেন তারাও বলছেন কিন্তু তারাও কিন্তু খুব একটা সংখ্যায় রয়েছে, কিন্তু যেখানে স্বাস্থ্যবিধি ট্রেনের মধ্যে সেই পরিবেশটা নেই। আগে কিন্তু আসলে যে আরও 1 মাস আগে বা গতকালও কিন্তু আমরা দেখেছি কিন্তু আসলে এক সিটে একজন করে তারা যেত কিন্তু আসলে ট্রেনে করে, কিন্তু দেখা যাচ্ছে এখন আগের ভাড়ায়, একদম আগের যে ভাড়াটা রয়েছে স্বাভাবিক নিয়মের যে ভাড়াটা রয়েছে, সেই ভাড়ায় কিন্তু স্বাভাবিক নিয়মের মতো কিন্তু তারা যাত্রীরা কিন্তু যাচ্ছে। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে বলে মনে করছেন? না, এখানে অতটুকু স্বাস্থ্যবিধি যে যেভাবে আছে সেভাবে আসতেছে, আসা টিকিট নিচ্ছে। নিরাপদ দূরত্ব, সামাজিক যে একটা সোশ্যাল ডিস্টেন্স, ওটা মানা হচ্ছে না। সোশ্যাল ডিস্টেন্স বলছে এখানে কিছুই নাই। ঠিক আছে আকাশ, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যাত্রী যেমনটা আমাদেরকে জানিয়েছেন, তিনি যেমনটা বলছিলেন যে যাত্রীরা কিন্তু আসলে স্বাস্থ্যবিধি মানার সেই পরিবেশটা কিন্তু ট্রেনের মধ্যে নেই বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আকাশের কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, নয়ন বড়ুয়া জয় চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন। এখনও অস্থির পেঁয়াজের বাজার। পেঁয়াজ রপ্তানি বন্ধে ভারতের ঘোষণার পর থেকে সৃষ্টি হয়েছে অবস্থা। তবে সংকট কাটাতে এরই মধ্যে বিকল্প বাজার থেকে পেঁয়াজ আমদানির চেষ্টা করছেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে মিশর, তুরস্ক, মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করতে এরই মধ্যে এলসিও খুলেছেন অনেকেই। এদিকে রপ্তানি বন্ধ করলেও আগে এলসি খোলা পেঁয়াজ বাংলাদেশে ঢোকার অনুমতি আজ দিতে পারে ভারত, এমন তথ্যই দিয়েছে আমদানিকারকরা। চলতি বছরের ডিসেম্বরে দেশের সব পৌরসভায় নির্বাচন হতে পারে। এজন্য সব ধরনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশন সচিবালয়কে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। আর আগামী বছরের মার্চ এপ্রিলে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এবারও দেশব্যাপী ধাপে ধাপে ভোট হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদন। দেশে মোট পৌরসভা ৩২৮টি আর নির্বাচন উপযোগী পৌরসভা প্রায় ২৫০র মতো। সবশেষ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর দেশের ২34টি পৌরসভায় ভোট গ্রহণ হয়। বেশিরভাগ পৌরসভায় ২০১৬ সালের জানুয়ারিতে শপথ নেন মেয়র ও কাউন্সিলররা এবং ফেব্রুয়ারিতে প্রথম সভা অনুষ্ঠিত হয়। আগামী ফেব্রুয়ারিতে বেশিরভাগ পৌরসভার মেয়াদ শেষ হচ্ছে।
যেসব পৌরসভার মেয়াদ শেষ হতে যাচ্ছে সেগুলোই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ভোট গ্রহণে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মেয়াদ 5 বছর, তো সেটারও কমিশন অলরেডি সিদ্ধান্ত দিয়েছে, সেগুলোর নির্বাচন যথাসময় হবে এবং মোটামুটি নভেম্বর ডিসেম্বরে না হলে ডিসেম্বর জানুয়ারির দিকে হবে। এবারও দেশব্যাপী ইউনিয়ন পরিষদে ধাপে ধাপে ভোট করার চিন্তা। 2016 সালে মোট 6 ধাপে 4279 ইউনিয়নে ভোট আয়োজন করেছিল নির্বাচন কমিশন। আইন অনুযায়ী আগামী বছরের 21 মার্চের মধ্যে প্রথম ধাপের নির্বাচন করতে হবে কমিশনকে। এটা অলরেডি আমাদের কমিশন তারা সবাই বসে সিদ্ধান্ত নিয়েছেন এবং এই ব্যাপারে আমাদের কোন ইউনিয়ন পরিষদের মেয়াদ কখন তারা প্রথম শপথ নিয়েছিলেন সমস্ত তালিকা করা হচ্ছে। নভেম্বর থেকে যত নির্বাচন ডিউ হবে সব নির্বাচন যথাসময়ই হবে। নির্বাচন ধাপে ধাপেই হবে, কারণ একসাথে তো করা সম্ভব না। সচিব জানান, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট পেপার ছাড়াও কিছু কিছু জায়গায় ইভিএমে নির্বাচন হবে। নির্বাচন কমিশনের যেটা হলো সিদ্ধান্ত হলো যে সর্বোচ্চ ব্যবহার করবে, অর্থাৎ যত ইভিএম আছে এবং যত প্রশিক্ষণ দিয়ে আমাদের যে বাজেট আছে সেই বাজেটের মধ্যে থেকে এর সর্বোচ্চ ব্যবহার যতখানি করা যায় তা করার চেষ্টা করবেন। যেসব নির্বাচন স্থগিত আছে অচিরেই তফসিল ঘোষণা করে ভোটের তারিখ দেয়া হবে বলে জানান নির্বাচন কমিশনের সচিব। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। ক্ষমতা ও টাকার জোরে মামলার এজাহার পাল্টে ফেলেছে গাজীপুরের অবৈধ গ্যাস সংযোগ প্রদানের মূল হোতারা। আর এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেওয়া গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা। গাজীপুর তিতাসের সহকারী ব্যবস্থাপক এবং ব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম জানিয়েছেন, স্থানীয় থানা প্রশাসনের হস্তক্ষেপে দফায় দফায় এজাহার পরিবর্তনে করা হয়েছে। গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে তালুকদার বিপ্লবের অনুসন্ধানী প্রতিবেদন। সমগ্র গাজীপুর জুড়ে 164টি এলাকায় অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত করেছে গাজীপুর তিতাস কর্তৃপক্ষ। অনুসন্ধান বলছে গাজীপুরের মধ্যে সবচেয়ে বেশি অবৈধ গ্যাস সংযোগ রয়েছে গাজীপুর সদর, জয়দেবপুর, হোতাপাড়া, গাছা, বাসন এবং শ্রীপুর থানা এলাকায়। সমগ্র গাজীপুর জুড়ে এমন অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অফিস খুলে বসেছে তিতাসের কালো তালিকাভুক্ত ঠিকাদার সোলাইমান ভুঁইয়া ও তার ছেলে ফয়েজ ভুঁইয়া এবং শরীফ হোসেন ও তার ভাই আলমগীর সহ অনেকে। এই যে দেখছি সকালে দেখছি এইরকম লাইনটা নিচ্ছে। আপনাদের লাইনগুলো দিয়েছে ঠিকাদার কিছু? সোলাইমান মুন্সি বই ওনার কাছে আছে, না ছেলে যে আছে, হ্যাঁ ওনার কাছে আছে। জি, অবৈধ গ্যাসই তো চলছে, বৈধ গ্যাস আছে। নিউজ 24-এর তথ্যে রোববার গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট ও তিতাস কর্তৃপক্ষের অভিযানে আটক করা হয় সুলেমান ভুঁইয়ার ছেলে ফয়েজ ভুঁইয়া ও শরীফ হোসেনের ভাই আলমগীরকে। গাজীপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং গাছা থানার পুলিশের উপস্থিতিতে এ সময় আলামত হিসেবে জব্দ করা হয় তিতাসের লোগোযুক্ত প্রায় 10,000 ফাইল, গ্যাস সংযোগের আবেদন, বিভিন্ন সরকারি কর্মকর্তা, থানা ও কাউন্সিলরদের নামের নকল সিল, মদের বোতল ও যৌন উত্তেজক স্প্রে ও ট্যাবলেট, গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেক বই। এখানে প্রচুর পরিমাণে বিপুল পরিমাণে তিতাস গ্যাসের কাগজপত্র পাওয়া যায়, যাদেরকে অবৈধ সংযোগ দেওয়ার জন্য যাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ফর্মপত্র কালেকশন করা হয়েছিল। কিন্তু ওই রাতেই দফায় দফায় পরিবর্তন করা হয় মামলার এজাহার। সবশেষে মামলার এজাহার থেকে গুরুত্বপূর্ণ তথ্য বাদ দিয়ে একটি সাধারণ মামলা করে গাজীপুরের তিতাসের ব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম। কারণ আপনি ব্যাপারটা বুঝতে পারতেছেন না, আমাদেরকে প্রায় 4.5 ঘন্টার মতো বসায় রাখে কাজগুলো করানো হয়েছে। মিনিমাম মনে করেন 10 বার কালেকশন করছে। আমরা ওই যে ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী ওনাদেরকে বিবাদী করে থানায় তো মামলা করা হয়েছে। হ্যাঁ, আমরা তো রাত 1টা পর্যন্ত থানায় ছিলাম। এই নিয়ে টেলিফোনে ক্ষোভ প্রকাশ করেন অভিযানে নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট। যে 12-র 1 ধারায় দিয়েছে এবং 19 ধারায় দিয়েছে। 12-র 1 ধারা এবং 19 ধারা দুইটাই হচ্ছে জামিনযোগ্য ধারা, এবং যেটা হওয়া দরকার ছিল এবং এটা তিতাসের লোক কেন বোঝেনি বা তারা কেন করেনি সেটা আমি জানি না। এটা কিন্তু একটা জালিয়াতি, তাই না বিষয়টা? তো মামলাটা হওয়া উচিত ছিল যে গ্যাসের মামলা তো থাকবে, ওই ধারাটার সাথে জালিয়াতি থাকা দরকার ছিল। এমনকি মামলার এজাহারে প্রধান দুই আসামি সুলেমান ভুঁইয়া এবং শরীফুল ইসলামকে 2 এবং 4 নম্বর আসামি করা হয় এবং আটক হওয়া ফয়েজ ভুঁইয়া এবং আলমগীরকে আলাদা আলাদা অফিস থেকে আটক করা হলেও এজাহারে তা উল্লেখ হয়নি। তালুকদার বিপ্লব, নিউজ 24, বোর্ডবাজার, গাজীপুর। এবার আমাদের বিশেষ ধারাবাহিক খাদ্যে ভেজাল।
আপনি যে কেক খাচ্ছেন তা রাসায়নিক কেমিক্যাল হাইডোজ দিয়ে তৈরি নয় তো? আর চায়ের সঙ্গে ভিজিয়ে যে বিস্কিট খান তা উৎপত্তি কোথায় জানেন কি? রাজধানীর বেশ কয়েকটি বেকারিতে রং আর রাসায়নিক কেমিক্যালেই তৈরি হচ্ছে বেশিরভাগ বেকারি পণ্য। আসাদুজ্জামান কানুনের তোলা ছবিতে, বাকিটা দেখুন ফখরুল ইসলামের অনুসন্ধানে। বিস্কিট কিংবা রুটি অনেকের কাছে বেশ প্রিয়, কিন্তু এসব তৈরির অবস্থা কিংবা পরিবেশ অনেকের কাছেই অজানা। কামরাঙ্গীরচরের মাশাল্লাহ বেকারি, সারি সারি সাজানো কেক কিছু আগেই বানিয়ে নোংরা মেঝেতে রাখা হয়েছে খোলামেলা। একটু ভেতরে ঢুকতেই বেরিয়ে আসে এই কেক তৈরির আসল রহস্য। বিপজ্জনক রাসায়নিক হাইড্রোস না দিলে নাকি কেক চমকপ্রদই হয় না, আবার নানা রকম রুটিতেও নাকি ব্যবহার হয় এই হাইড্রোস। এটা কি জিনিস? এটা হাইড্রোসটা যে রুটিতে এবং কেকে ব্যবহার করা হয় আর কি। এই যে হাইড্রোস কি ব্যবহার করা ঠিক আছে? না, হাইড্রোস আসলে ব্যবহার করা ঠিক না। যে সফট এবং বা থাকার পরিপ্রেক্ষিতে যাই দেখা গেছে জিনিসটা ব্যবহার করতে হয় আর কি। কেক বিস্কিট বানানোর জায়গাটাও যেন ময়লা আবর্জনার বাঘার, আর পচে যাওয়া আটা দিয়েই তৈরি করছে কেক বিস্কিট। সাথে আরও মেলে অনুমোদনহীন রং ও কেমিক্যালের অস্তিত্ব। কোনাপাড়ার এই কারখানায় সামনের শোরুমটা বেশ ফিটফাট, তবে তার ভেতরটা একেবারেই যাচ্ছে তাই। বাথরুম ও ড্রেনের পাশেই তৈরি হচ্ছে বেকারি পণ্য। করাতের কাটাকাটিতে বের হচ্ছে বিস্কিটের পিস। মেয়াদ উত্তীর্ণ আটা দিয়ে আপনারা যে বানাচ্ছেন, এটাই ভালো? এটা আনছো মাহাজন, এটা মাহাজনে হেগোর সাথে এরা জানে। আমি তো দেখিনি এটা মেয়াদ আছে না ওটা তো আমার এখন দেখি না। ওটা তো কাজ করবো রাত্রে। নোংরা পরিবেশ তো ভাই নিচে তো থাকবেই। এইসব আবার তৈরি হয় কেমিক্যালে। কারখানার আরো ভেতরে ভাজা হচ্ছে ডাবলি বুট, পরে খোলা হাতে চলছে প্যাকেটজাত। বেকারির মধ্যে পোকামাকড় আর গন্ধে ঠাসা মেঝেতে রাখা হয়েছে এসব তৈরি পণ্য। হাইড্রোক্স এটা ঠিক আমাদের আপনারা যে তথ্যটা পেয়েছেন আমরা এখন জানতে পারলাম, আমরা জরিমানা করেছি। তারপরেও যদি আবার কেউ একই জিনিস করে, আমরা তার বিরুদ্ধে জেল সহ কারখানা বন্ধ সহ আরও যে সব কঠিন পদক্ষেপগুলো আছে সেগুলো আমরা নেব। কেমিক্যালের বিষে তৈরি এসব বেকারি পণ্য মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলে বরাবরই বলে আসছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দুধ চায় ভিজিয়ে নোনতা বিস্কুট খাচ্ছেন কেক, ভাবছেন মানসম্মত কোনো কারখানায় স্বাস্থ্যসম্মতভাবে তৈরি হচ্ছে? দেশের বেশিরভাগ এসব বেকারি পণ্যই তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে নানা বিষাক্ত কেমিক্যালে। ফখরুল ইসলাম, নিউজ 24, কামরাঙ্গীরচর, ঢাকা। সংবাদ নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। টানা লোকসানের মুখে দেশের চিনি কলগুলো অবশেষে বন্ধ করে দেওয়া হতে পারে। এর মধ্যে সব চিনি কলে চিঠি পাঠিয়ে স্থাবর অস্থাবর সম্পত্তি, লাভ লোকসান ও শ্রমিক কর্মচারীদের পাওনা হিসাব চেয়েছে বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশন। এতে দুশ্চিন্তায় পড়েছেন শ্রমিক ও কর্মচারীরা। রাজশাহী থেকে কাজী সাহেদের প্রতিবেদন। দেশের সরকারি চিনি কলগুলো প্রতি বছরই লোকসান গুনছে। আসছে দিনগুলোতে চিনি বিক্রি করে লাভ হবে আপাতত এমন আশাও নেই। তাই চিনি কলগুলোতে লোকসানের দায় এড়াতে বন্ধের কথা ভাবা হচ্ছে। গেল 10 সেপ্টেম্বর বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের এক অফিস আদেশে দেশের সব চিনি কলের 11টি বিষয়ের হিসাব চাওয়া হয়েছে। মিলগুলো তো আপনার অনবরত কোনো মিলতেই একমাত্র তেরু কোম্পানি ছাড়া কোনো মিলেই এই অবস্থা মুখ দেখতে পারে নাই আর কি। তো সরকারও তো আর কত ইয়া করবে। শ্রমিক কর্মচারীরা জানান অন্তত 3 মাস ধরে বেতন নেই চিনি কলগুলোতে। 2015 সালের মজুরি কাঠামো অনুযায়ী তাদের এরিয়ার বিল বকেয়া কয়েক কোটি টাকা। এখন নতুন করে মিল বন্ধের সংখ্যা ভাবিয়ে তুলেছে তাদের। এমন পরিস্থিতিতে এরই মধ্যে সারা দেশের চিনি কলগুলোর শ্রমিক কর্মচারী নেতারা ঢাকায় গিয়ে বৈঠক করেছেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যানের সঙ্গে। ওই বৈঠকেও কারখানা বন্ধের ইঙ্গিত দেওয়া হয়েছে। 4-5টা কি 6-7টা মিল আগামীবার চালাবে, বাদ বাকি ওনার কি হবে না হবে ক্লিয়ার করেনি কথাটা। শুধু বলে যে 4-5টা মিলের সাথে আরো 2টা মিল চালাতে পারে, বাদ বাকি ওনার সরকার কি করবে কোনো ডিসিশন এখন নেয় সরকারের ব্যাপার। এটা তো টেনশনের লোকজন তো সবাই আমাদের ফ্যামিলিগত বা আদার সাইড চাষি, তারপরে মিলের সাথে যারা জড়িত তারা তো সবাই টেনশনে আছে। চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও এ নিয়ে আপাতত কথা বলার মতো কিছু নেই বলে জানিয়েছেন রাজশাহী চিনি কলের ব্যবস্থাপক। আমিও একটু যোগাযোগ করতেছি, কিন্তু তারা কোনো কিছু বলতে পারতেছে না, বুঝছেন তো। এটা তো আমরা বলতে পারছি না, তবে সরকারের কাছে একটা জানতে চাইছে
এই মর্মে আর কি তারা বলতেছে। এখন সেটা বোধহয় সম্ভবত প্যামিশন একটা মিটিং হওয়া কথা, দুই একের মধ্যে হওয়া কথা আছে। বাংলাদেশ ট্যারিফ কমিশনের সমীক্ষা অনুযায়ী সরকারি চিনি কলগুলোতে প্রতি কেজি চিনি উৎপাদনে খরচ হয় 88 টাকা, তবে তা বাজারে বিক্রি হচ্ছে 60 টাকা দরে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। পেঁয়াজের বাজারের খবর জানাতে শ্যামবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান আহমেদ। সুলতান, সোমবার থেকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর থেকেই অস্থির হয়ে উঠছে পেঁয়াজের বাজার, আমরা জানি। এখন অন্য কোন দেশ থেকে পেঁয়াজের আমদানি করার চিন্তা ভাবনা করছে আমদানিকারকরা? আপনি তো সেখানে আছেন, জানাবেন শ্যামবাজারের আমদানিকারকরা কি বলছেন। আকাশ লাইভের শুরুতে একটি সুসংবাদ দিতে চাই, সেটি হচ্ছে বেড়ে যাওয়া পেঁয়াজের ঝাঁজ কিছুটা কমতে শুরু করেছে। আমরা আজকে দেখতে পাচ্ছি আমি রয়েছি দেশের সবচেয়ে বড় যে পাইকারি বাজার, বিশেষ করে রাজধানী ঢাকার পুরো পাইকারি বাজার যেখান থেকে আসলে নিয়ন্ত্রিত হয় সেই শ্যামবাজারে দেখতে পাচ্ছি আমরা দেশি পেঁয়াজ কিন্তু 5 থেকে 7 টাকা পর্যন্ত কেজিতে কমেছে। এখানে পাইকারি দর তারা বিক্রি করছে এখন 75 থেকে 77 টাকার মধ্যে, যেটি গতকালকে 80 টাকার উপরে ছিল। এর পাশাপাশি যেটি আসলে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ সেটি সেভাবে দাম কমেনি। আমি যদি আপনাকে একটু দেখাই, যেখানে পর্যাপ্ত মজুদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে এই শ্যামবাজার আড়তগুলোতে। আমরা বেশ কয়েকটি আড়তে এরই মধ্যে ঘুরেছি, ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। ব্যবসায়ীরা যেমনটি বারবার বলছেন যে যেহেতু একটি দেশের উপরে নির্ভর বাংলাদেশের আমদানি, সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমাদেরকে সেই দেশ যখন বন্ধ করে দিয়েছে তখন কিন্তু আসলে এই ঝামেলাটি তৈরি হয়েছে। তবে ব্যবসায়ীরা যেটি বলছে যে এই সংকট কিন্তু আসলে ক্ষণিকের, এবং এটি কিন্তু অন্যান্য দেশ থেকে যারা অন্যান্য আশপাশে যে সমস্ত দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশ থেকেও কিন্তু তারা আসলে আমদানি করার চেষ্টা করছে, এবং এর ফলে কিন্তু আমাদের দেশেরও পেঁয়াজ রয়েছে প্রচুর। আশা করা যাচ্ছে খুব দ্রুত আসলে সমাধান হয়ে যাবে। আমরা একজন আড়তদারকে এখানে পেয়েছি, আমরা একটু কথা বলতে চাই তার সাথে। আপনি একটু বলবেন যে গতকালকে থেকে তো আজকে একটু কম মূল্যে বিক্রি করছেন, এর কারণ কি আসলে? এর কারণ আসলে আমাদের দেশের বাজারটা অনেকটা ইন্ডিয়ান পেঁয়াজের সাথে নির্ভর করে। তো এখানে খবরে বলছে যে অনেক পেঁয়াজই অনেক গাড়িতে রয়েছে, এগুলো লাইনে আসবে। এই আতঙ্কেই অনেকেই মাল নিচ্ছে না যে বাজারটা আরও যদি কমে যায়, আর এই কারণে বাজারে কালকে থেকে আজকে 5 থেকে 10 টাকা কম। ভারত ছাড়া অন্য কোন দেশ থেকে আপনারা চেষ্টা করছেন পেঁয়াজ আনার জন্য? এখন বর্তমানে অনেকেই পাইপলাইনে রাখছে, যেমন হচ্ছে বার্মা পেঁয়াজের কথা বলছে, মিশরি পেঁয়াজের কথা বলছে, তুরস্কের পেঁয়াজের কথা বলছে। হয়েছে সব মানে অর্ডার হয়েছে, এগুলো আসবে পর্যায়ক্রমে। কয়দিনের মধ্যে আসতে পারে? কিছু কিছু আছে যেগুলো 7 দিনে আসবে, কতগুলা 20-25 দিন লাগবে এগুলো আসতে, যে টাইমটা লাগে শিপমেন্ট হয়ে আসবে। তো আপনাকে ধন্যবাদ। আকাশ, আপনি শুনছিলেন যে 7 দিনের মধ্যে তিনি যেমনটি বলছিলেন মিয়ানমার সহ আশপাশের কয়েকটি দেশ থেকে আসলে পেঁয়াজ আসার কথা, এবং এই কয়দিনের মধ্যে তারা আশা করছেন যে পেঁয়াজের বাজারটি আরও নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে, কেননা দেশীয় বাজারেও পেঁয়াজ রয়েছে, পাশাপাশি অন্যান্য দেশ থেকে আসা শুরু করেছে। আকাশ, এই ছিল আমার কাছে শ্যামবাজার থেকে পেঁয়াজের দরের সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। দর্শক, শ্যামবাজার থেকে পেঁয়াজের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সুলতান। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করল সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। ঐতিহাসিক এই চুক্তিকে নতুন মধ্যপ্রাচ্যের সূর্যোদয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে চুক্তিটির নিন্দা জানিয়ে মঙ্গলবার ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ফিলিস্তিনে। আর পারস্য উপসাগরকে ইসরায়েলের জন্য উন্মুক্ত করা কৌশলগত ভুল বলে মন্তব্য করেছে ইরান। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার মার্কিন স্থানীয় সময় দুপুরে অনুষ্ঠিত হয় ইসরায়েল, বাহরাইন ও আরব আমিরাতের ঐতিহাসিক চুক্তি। এর মধ্য দিয়ে ইসরায়েলের সঙ্গে পুরোপুরি স্বাভাবিক সম্পর্ক স্থাপনে তৃতীয় ও চতুর্থ আরব দেশ হিসেবে অঙ্গীকারাবদ্ধ হল আমিরাত ও বাহরাইন। খুব শিগগিরই আরও অন্তত 5-6টি দেশ ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তির পথ অনুসরণ করবে বলে আশা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সৌদি আরবের রাজার সাথে কথা হয়েছে আমার। আমি মনে করি সঠিক ও উপযুক্ত সময়েই এই শান্তি চুক্তির পথে আসবে তারা। উপসাগরীয়দের সঙ্গে করা এই চুক্তিকে স্বাগত জানিয়েছে ইসরায়েলিরা। তবে আমিরাত বাহরাইনের মতো পদক্ষেপ নেয়ার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে কাতার। আর পারস্য উপসাগরে যে কোনো ধরনের নিরাপত্তাহীনতার জন্য আবুধাবি ও মানামা দায়ী থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এদিকে ঐতিহাসিক এই চুক্তিকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ফিলিস্তিন জুড়ে। চুক্তি সই অনুষ্ঠান চলাকালীন সময়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটি। নিজেদের সঙ্গে ইসরায়েলের সংঘাতের সমাধান না হওয়া পর্যন্ত কাউকে এমন চুক্তি না করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনিরা। নিবির আমিন, নিউজ 24। বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবারে নিউজ 24 স্পোর্টস। চ্যাম্পিয়ন্স লিগের রানার আপ দলটি নতুন মৌসুমের প্রথম 2 ম্যাচে জয়হীন। নেইমাররা টেবিলের 18 নম্বরে, তার উপরে মাঠের উত্তাপ আর সর্বশেষ ম্যাচে অপ্রীতিকর ঘটনায় টালমাটাল পিএসজি। নেইমার এমবাপ্পেদের ছাড়াই লিগে নিজেদের তৃতীয় ম্যাচে মেটজের বিপক্ষে মাঠে নামছে টুখেলের দল। দলের আক্রমণ ভাগের 2 গুরুত্বপূর্ণ ফুটবলার ছাড়াই ম্যাচে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী পিএসজি কোচ। ম্যাচ শুরু রাত 1টায়। বিস্তারিত প্রতিবেদনে। ফরাসি লিগ চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়ন্স লিগ রানার আপ পিএসজি লিগে খেলেছে 2টি ম্যাচ। জয়হীন তুখেলের দলের টেবিলে অবস্থান 18, যা নামের পাশে বড্ড বেমানান। এই খবরের চেয়ে বড় খবর, সবশেষ ম্যাচে অলিম্পিক মার্সেইলির বিপক্ষে অপ্রীতিকর ঘটনায় দেখা নেইমারের লাল কার্ড। মেটজের বিপক্ষে নেইমার এমবাপ্পেকে ছাড়াই একাদশ সাজাতে হবে টুখেলকে। ইকার্দি, মার্কুইনহোজ ও এমবাপ্পে কোভিড-19 জটিলতায় আছেন কোয়ারেন্টাইনে। আর নেইমারের লাল কার্ডে আক্রমণ ভাগে ভরসার নাম ডি মারিয়া। নেইমার এমবাপ্পেকে ছাড়া এই ম্যাচে আমরা সম্ভাবনা তৈরি করতে পারবো না, এমন ধারণা ভুল। আমরা বিষয়টিকে এভাবে দেখতে রাজি নই। আমাদের যথেষ্ট ফুটবলার আছে এবং এই ম্যাচে জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। ফরাসি লিগে মাথাচাড়া দিয়ে উঠেছে বর্ণবাদের অভিযোগ। নেইমারের করা এমন অভিযোগের পর অবশ্য ক্লাবকে পাশে পাচ্ছেন এই ব্রাজিলিয়ান। সংবাদ সম্মেলনে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি টুখেল। কোচ হিসেবে মাঠের ফুটবল নিয়ে ভাবাই আমার কাজ। নেইমারের বিষয়টি সম্পূর্ণ ক্লাব দেখভাল করছে। কোচ হিসেবে সেটি আমার কাজ নয়। তবে নেইমার এমবাপ্পে না থাকায় ডি মারিয়ার সঙ্গী হিসেবে পাবলো সার্বিয়া ও জুলিয়ান ড্রাক্সলারকে দেখা যেতে পারে আক্রমণ ভাগে। মাহফুজুল ইসলাম, নিউজ 24। করোনায় আক্রান্ত হবার 7 দিনের মাথায় দ্বিতীয় টেস্টে আবারও করোনা পজিটিভ হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাইফ হাসান। স্বাস্থ্যবিধি মেনে কোয়ারেন্টিনে আছেন টপ অর্ডার এই ব্যাটসম্যান। আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য 27 জনের যে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে নেই সাইফ, কিন্তু সফরের আগে সুস্থ হয়ে উঠলে স্কোয়াডে যুক্ত হবার সম্ভাবনা আছে তার। এর আগে বাংলাদেশের সর্বশেষ 2 টেস্টে ব্যাট হাতে নেমেছিল 21 বছর বয়সী উদীয়মান এই ব্যাটসম্যান। পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ওই 2 টেস্টে মোট 24 রান করেছিলেন সাইফ। এদিকে কোয়ারেন্টিন সময়সীমা, দলের বহর আর অনুশীলন ফ্যাসিলিটি নিয়ে মতপার্থক্যের জন্য শ্রীলঙ্কা সফর অনেকটাই অনিশ্চিত। ফরিদপুরে বিভিন্ন পাড়া মহলার স্পোর্টিং ক্লাবগুলো এক সময় অনেক জাঁকজমকপূর্ণ থাকলেও করোনাকালীন সময় অনেকটা স্থবির। সেই সাথে আর্থিক অভাবেও বেশিরভাগ ক্লাব বন্ধের পথে। আর এতে হতাশা দেখা দিয়েছে ক্রীড়াপ্রেমীদের মনে। খায়রুজ্জামান সোহাগের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সুফি ক্লাব, উদয়ন ক্লাব, পুবালি ক্লাব, পর্ব খাবাসপুর স্পোর্টিং ক্লাব নামগুলো ফরিদপুরের ক্রীড়াঙ্গনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। যেসব ক্লাব থেকে উঠে এসেছে নাইম শেখ, তালহা জুবাইর, সাকিব তন্ময়, রবিন সহ জাতীয় দলের অনেক খেলোয়াড়। কিন্তু করোনার ভয়াল থাবায় থমকে আছে এসব ক্লাবের কার্যক্রম। ক্লাবগুলোর প্রধান ফটকে এভাবেই ঝুলছে তালা। দীর্ঘদিন খেলাধুলা বন্ধ থাকায় নেই কর্তাদের আনাগোনা। করোনার অজুহাতে বন্ধ থাকা ক্লাবগুলোর ভেতরের অবস্থা আরও ভয়াবহ। করোনায় বন্ধ হয়েছে স্থানীয় পর্যায়ের পৃষ্ঠপোষকতা। সেই সাথে মাঠ ও খেলাধুলার পরিবেশ না থাকায় বাড়ির আঙিনায় এভাবেই খেলাধুলায় মত্ত
ক্রীড়াপ্রেমীরা। এতে নষ্ট হচ্ছে প্রতিভাবান খেলোয়াড়দের স্কিল। এখনকার দিনে সবাই খালি ইন্টারনেট, মোবাইল ব্যস্ত, সব কিছুতে ব্যস্ত থাকে, কিন্তু খেলাধুলা যদি তারা ওই করতো, ক্লাবগুলো যদি ঠিক করতে রাখতো, তাহলে আমরা সবাই খেলাধুলায় ব্যস্ত থাকতাম, পড়ালেখাও ভালো হতো। ক্লাবগুলো খোলা থাকতো, তাহলে আজকাল এই যে মাদকাসক্তির ভিতরে মানে ইয়াং জেনারেশন পড়ে থাকতো না। আর্থিক সংকটে অধিকাংশ ক্লাবের কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। ছোট শহর, এখানে টাকা পয়সা যোগান দেওয়ার লোক নাই, আমরা নিজেরাই টাকা পয়সা দিয়ে খেলাধুলা পরিচালনা করার চেষ্টা করি। সরকার আগামী দিনে এই ক্লাবগুলোর প্রতি সুদৃষ্টি দেয় এবং প্রতি ক্লাবের প্রতি একটু অর্থ বরাদ্দ থাকে, তাহলে এই যুব সমাজকে খেলাধুলার দিকে রেখে হয়তো বিভিন্ন ধ্বংসের পথ থেকে রক্ষা করা যাবে। তবে করোনার সংকট কাটিয়ে পুনরায় ক্লাবগুলোর কার্যক্রম সচল করতে সকল প্রকার সহযোগিতার কথা জানান জেলা প্রশাসক। এখন পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে আসলেই আমরা তাদেরকে উৎসাহিত করব, প্রয়োজনে প্রণোদনা দিব, যাতে করে তারা তাদের সেই সক্ষমতাটা ফিরে পায়। করোনার সংকট কাটিয়ে মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষায় স্পোর্টিং ক্লাবগুলো সচল করতে সরকার দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা ফরিদপুরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।